আমাদের ওখান থেকে সামারি করা বা তথ্যকে কিভাবে প্রেজেন্ট করা, সেটাই আমরা এই কোর্সে শিখবো, অর্থাৎ এই কোর্সে শিখবো। তো প্রথমে আমাদের দেখা যাচ্ছে ডেটা। ডেটা ডেটা কি, বা ডেটা দেন কালেক্ট করা দরকার হয় কেন? প্রথমে আমি যদি বলি যে ডেটা কি, তথ্য কি, খেয়াল করো। সবাই জানো, আজকে অনেকে জানতে পারো যে আজকে 18ই ফেব্রুয়ারি, হ্যাঁ? মার্স মঙ্গল গ্রহে রিজার্ভারেন্স কিন্তু ল্যান্ড করার কথা। আমি জানি না ইতিমধ্যে করেছে কিনা, বাট না করলে কয়েক ঘন্টার মধ্যে করার কথা। রাইট? এটা জানো তো অনেকে। আমার জি কথা স্যার। শুনতে পাচ্ছ? রাইট। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে তো সায়েন্সের বিষয়গুলো। তো এখন খেয়াল করো, যদি আহ, এই যে রিজার্ভারেন্স ওখানে নামার পর ল্যান্ড করার পর যদি প্রথম স্ন্যাপশট নিয়ে যদি সেই পিকচারটা পাঠিয়ে দেয়, তাহলে এই পিকচারটা কি ডেটা না? বললাম। ইয়েস স্যার। রাইট। ইয়েস স্যার, এটা ডেটা স্যার। Right. And and try to understand how the big data. মানে ফর এক্সাম্পল, এই একটা পিকচার পাঠানোর পরেই রিজার্ভেন্স নষ্ট হয়ে গেছে, সামহাও তাকে আর কোনোভাবেই ট্রেস করা গেল না। না লোক, এই যে ও একটা পিকচার, এই পিকচারে তাহলে ওর্থ কত, বা ইন টার্মস অফ কস্ট যদি খেয়াল করো, তাহলে এই পুরো মিশনটা চালাতে গিয়ে যত কস্ট, সেই কস্টটা জাস্ট নট দিস। So, and what an important piece of information বা ডেটা দ্যাট পিকচার ইজ। মনে করো এখন এরকম একটা মিশন আরো চালাতে আরো অনেক সময় লাগবে, কিন্তু এই যে পিকচারটা দিয়েছে, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, এই পিকচারের ভিতর থেকে কিন্তু আবার অনেক কিছু বেরিয়ে আসলো, যে মার্সের। কারণ ছবি দেখে তো অনেক কিছু, যারা এগুলো গবেষণা করে তারা বলতে পারে যে কোথায় কি কি ব্যবস্থা কি আছে। তার মানে কি, তাহলে খেয়াল করো, দ্যাট পিকচার ইজ a solid data and also could generate so many data indirectly, right? তো ডেটা আমাদের কিন্তু সবসময় আসে। যেমন ধরো তুমি, হাউ মেনি কলস ইউ রিসিভিং, হাউ মেনি টেক্সট ইউ রিসিভিং এ ডে, হাউ মেনি মিনিটস ইউ কলিং এভরি ডে, অর ইন এ মান্থ, অর ইন এ উইক। তারপরে তুমি তোমার সিজিপিএ কত আসতেছে, লাস্ট সেমিস্টারে কত আসছে, কোন কোর্সে কত আসছে, এই কোর্সে এই সেমিস্টারে কত আসবে, ওভারঅল জিপিএ কত আসছে কোন একটা কোর্সের, বা সিজিপিএ কেমন দাঁড়াচ্ছে, রাইট? এভরিথিং। জিআরই দিচ্ছ, আইএলটিএস দিচ্ছ, কত স্কোর পাচ্ছ ইত্যাদি। I mean, এগুলো তো পার্সোনালি। So, data means something that produces, that has been produced from a system. এখন কথার কথা যেটা বলছি, যে ধরো তুমি ফেসবুকে আছো, ফেসবুকে যে হিউজ ডেটা জেনারেট হচ্ছে, লাইক, so whenever you're opening the Facebook, you can see so many pictures, posts, this and that. So these all are data. And তুমি যে ছবিগুলো পোস্ট করেছো বা যে কন্টেন্ট গুলো, সেগুলো কিন্তু থেকেই গেছে তোমার ইয়েতে, প্রোফাইলে। এখন সেটা তো সবসময় থাকছে। তাহলে এই ডেটাগুলো স্টোর করছে সার্ভার, রাইট? কালেক্ট করছে। সো ওয়াই দে স্টোরিং, ওয়াই ডেটা হ্যাভ বিন কালেক্টেড অর স্টোর? সুবিধার জন্য। তুমি কবে, কোন দিন, কি কোন পোস্ট দিয়েছো, কোন ছবি দিয়েছো, ইত্যাদি ইত্যাদি, কাকে কোন মেসেজ দিয়েছো, সেগুলো সব ওখানে আছে। And that is useful, উপকারী, so they remember exactly, correctly, right? So if the data were not stored or collected accordingly, তাহলে কি দেখতে পাবে? পাইতে না। So that means, তাহলে ডেটা কালেকশন করার একটা কারণ হলো এই ডেটা থেকে উপকারী, মানে ডেটা ভবিষ্যতে উপকার আসবে, সেজন্য ডেটাকে ইউজ করে উপকার পাওয়া ক্ষেত্রেই আমরা ডেটাকে স্টোর করি বা কালেক্ট করি, অলওয়েজ। এখন সেই উপকারটা ডিরেক্ট আসুক আর ইনডিরেক্টলি আসুক, রাইট?
আহ যেমন ফর এক্সাম্পল, আমি যখন বাইরে পড়াশোনা করতাম ইংল্যান্ডে, তো সেখানে যখন বৃষ্টি আসে, ওখানে এমন যে ধরো বৃষ্টি আসলো 10 মিনিট 20 মিনিট আর এরপরে রোদ, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এরকম। তো এখন জাস্ট উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে whether we need to bring an umbrella, right? তুমি বাইরে যাচ্ছ, and let's say if the spell of the rain is really small, then maybe you don't need to take an umbrella with you, right? You understand? I mean, the decision that you're taking are based on the data you're collecting. Always it is happening. আমাদের ডেইলি লাইফে কিন্তু এটা হচ্ছেই। বাইরে যাবা, রাস্তায় বিশাল জ্যাম, and then you change your decision. Maybe not today I'm going to do that work. Maybe tomorrow. Maybe the day when there will not be such traffic jam, right? So the why data collected? Data helps a lot directly, indirectly, and even in future. Yeah? আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। Yes, sir. Yes, sir. Like right, like করোনা ভাইরাসে যে আমাদের প্যান্ডেমিক যেটা শুরু হয়েছে, এটা সবাই আমরা জানি। প্যানিক সিচুয়েশন তৈরি করেছে ওয়ার্ল্ড ওয়াইড, সবাইকে ভীত সন্তুষ্ট করে রেখেছিল। এখন অনেকটা কমে গেছে বাংলাদেশে, রাইট? এখন সবাই বের হও। আগে তো বের হতো না, ভয় পেতে। কি করব, হ্যান্ড ওয়াশ রেগুলার, ইত্যাদি ইত্যাদি, নানান ধরনের। তো এই যে আরো 100 বছর আগে, 1921, 1919, 1920, 21, তখনও আরেকটা এরকম প্যান্ডেমিক হয়েছিল, স্প্যানিশ ফ্লু নাম। তো এই যে, তো 100 বছর পর বা 150 বছর পর পর এরকম আসে। তা এখন কথা হলো, এই যে করোনা প্যান্ডেমিক যেটা এসছে, সেটা কারা কিভাবে ফেস করেছে, কত নাইসলি হ্যান্ডেল করেছে। হ্যান্ডেল বলতে, এখানে যদি মানুষ না মারা যেত, মানুষ ক্ষতি না হতো, তাহলে তো এটা কোনো রোগই না, রাইট? ইটস লাইক ফ্লু, জেনারেল ফ্লু। কিন্তু সেটা তো হচ্ছে না। তার মানে তাহলে এই যে আহ, মারা যাচ্ছে বা কমাতে পারছে কিনা ইত্যাদি, খেয়াল করো একবারে ইউএসএ, বড় বড় কান্ট্রি যেগুলো, তারা কিন্তু প্রতিদিন তাদের থাউজেন্ড থাউজেন্ড মারা যাচ্ছে এখন ডিউ টু কোভিড। সো সি, এখন কথা হলো যে এই যে প্যান্ডেমিককে কত ভালোভাবে মোকাবেলা করা যায়, তার জন্য কিন্তু দেখো প্রতিটি স্তরে ইউনিট ডেটা রিয়েলি এই কোভিড কতটুকু স্প্রেড করছে কমিউনিটিতে, অর্থাৎ আশেপাশে আমাদের পাড়া মহল্লা, রাষ্ট্র, সিটি, টাউনে, সেগুলো ট্রেস আউট করতে হবে, বের করতে হবে। তার জন্য নাকি প্রচুর টেস্ট দরকার। হয়তো ওই দেশগুলো এগুলো করছে, রেগুলার টেস্ট করছে। আবার দেখো করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট, নতুন করোনা ভাইরাস যেটা আসছে, ওখানে মডিফাই হবে আরেকটা করোনা ভাইরাস যেটা আরো বেশি ডেডলি। তো তার জন্য যারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, এই করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করছে, এটা কি আগে করোনা ভাইরাস নাকি মডিফাইড হয়ে আরেকটা নতুন। তো এগুলো কি সব তো ডেটা। তাহলে ডেটা কালেক্ট করে সে তার প্রেসিসিটি সিদ্ধান্ত নিচ্ছে। যেমন ইংল্যান্ডে রেগুলার থাউজেন্ড থাউজেন্ড সিকোয়েন্স করছে, বাংলাদেশে হয়তো এতদিনে হয়তো কয়েকশো হয়েছে সেই গত বছর থেকে শুরু করে। আমাদের ক্যাপাবিলিটি নেই। কিন্তু ডেটা কালেক্ট করার উদ্দেশ্য হলো যে এটা কাজে লাগানো এবং উপকারী। নতুন স্ট্রেন, নতুন ভেরিয়েন্ট আসলে, আরো ভয়ঙ্কর হলে, তাহলে আরো সেভাবে মোকাবেলা করতে হবে, সে আবার স্ট্রিক্ট রুল পালন করতে হবে যেন ভাইরাসটা না ছড়ায়, ইত্যাদি ইত্যাদি। না না, তার মানে এই যে আমি যেটা বলছিলাম যে প্যান্ডেমিককে একটা ভালো মোকাবেলা করার জন্য কি কি করা হয়েছে, কতটুকু করতে পেরেছে, সেগুলো কিন্তু যদি তুমি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে এই দেখো 100 বছর পরে যদি আরো একটা প্যান্ডেমিক আসে এরকম, then you just look back, you go back
to 100 past data, how did he analyze the data, this and that? মানে তার মানে কি এই যে আম, তো কতভাবে ভালোভাবে ফেস করা হয়েছে সেটা কিন্তু 100 বছর পরে যদি এটা খুব সাকসেসফুল হয় তাহলে 100 বছর পরে কিন্তু মানুষ এটাতে তাকাবে যে কি করা হয়েছিল। So that's why we collect data and store, right? লার্নিং এর জন্য, উপকারের জন্য এবং ভবিষ্যৎ ইউজের জন্য। So what kind of data are collected? কোন ধরনের ডেটা আমরা কালেক্ট করি? যেমন ধরো একটু আগে আমি বলেছি তুমি কত মিনিট কথা বলো, কতটা ফোন আসলো, কত টেক্সট হলো, এগুলো তো আমরা কালেক্ট করি না। এগুলো কি কোন খাতা কলমে লিখি রেগুলারলি? নট নেসেসারিলি। বা আজকে চালের প্রাইস কত টাকা দিয়ে কিনলাম, এগুলো কি লিখি? লিখি না। মানে এক সপ্তাহ পরে চালের দাম বাড়লো কিনা কমলো কিনা কত, এগুলো জাস্ট শুনি, কিন্তু আমরা কিন্তু এগুলো লিখি না। হোয়াট কাইন্ড অফ ডেটা কালেক্টেড? খেয়াল করো, প্রত্যেকটা সেক্টর ডেটা কিন্তু কালেক্ট করতে হয়। যেমন মেডিকেল, ফার্মাসিউটিক্যালস, মেডিকেলে আগে বলেছি যে হসপিটাল, ক্লিনিক, পেশেন্টসে ডাক্তার কাছে যাও, প্রেসক্রিপশন দিল, অনেকগুলো টেস্ট করলা, ব্লাড টেস্ট করলা, স্ক্যান করলা, এই করলা, ওই করলা, এগুলো কি সব কিন্তু ডেটা, রাইট? এক্স রে করলা, এক্স রে করে তো তোমার আসলে ডেটা জেনারেট হলো। ব্লাড টেস্ট করে ব্লাডের বিভিন্ন প্যারামিটার গুলো জানলো, এই ডেটা হলো, সেই ডেটাগুলোকে সামারি করে একটা রিপোর্টে দিল। অ্যান্ড দেন রিপোর্ট ডাক্তার দেখে তোমাকে ট্রিটমেন্ট দিচ্ছি, তোমার কি রোগ হয়েছে সেটা বলছে, কি করা উচিত সেটা বলছে। ফার্মাসিউটিক্যাল সায়েন্সে ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে, ডেভেলপমেন্ট, ভ্যাকসিন এফেক্টিভ কিনা, এগুলো করার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল আছে এখানে, সেখানে হিউজ ডেটা জেনারেট হয়। কারা নিচ্ছে, তাদের এজ কত, কোন ধরনের এজের ক্ষেত্রে তাদের কমপ্লিকেসি বেশি, কত কম কম বেশি, এগুলো তো ডেটা, এগুলো তো কম্পাইল করতে হবে, কালেক্ট করতে হবে। তারপরে না আমরা বুঝবো যে একটা ভ্যাকসিন তার এফিকেসি কেমন, ভ্যাকসিন নেওয়ার পর কারা কারা আক্রান্ত হয় নাই বা কাদের মধ্যে কতজন আক্রান্ত হয়েছে, তাহলে ভ্যাকসিনটা কিভাবে কতটুকু কার্যকরী হলো, এগুলো সব। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং তো আমাদের সেক্টরই। খেয়াল করো কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা IEEE হোয়াটএভার, সোফার চিন্তা করো অটোমেশন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যাওয়া দেখবা যে অটোমেটিক প্রোডাক্টস আর বিং প্রসেসড, রাইট? সেখানে কি অটোমেশনের কারণে অটোমেটিক অনেক ডেটা জেনারেট হচ্ছে। এখন একটা কম্পিউটার সিস্টেম যদি সেই ডেটাগুলোকে কম্পাইল করে করে যদি স্টোর করে রাখে ফর ফিউচার আন্ডারস্ট্যান্ডের জন্য, ব্যাস। একটা প্রোডাক্ট লেন্থ, অলওয়েজ কম্পিউটার টেকিং দ্য লেন্থ অ্যান্ড দেন স্টোরিং, অ্যান্ড সামহাউ সেই লেন্থটাকে হেল্প হচ্ছে কিনা ভবিষ্যতে, তাহলে এই ডেটাগুলো অ্যানালাইসিস করতে সেটা বলতে পারবে যে how precisely the product is being produced or not, right? কম্পিউটার সায়েন্স, এটা আমি বলেছি যে এই টেকনোলজি শুধু ইন্ডাস্ট্রি ক্ষেত্রে বলে না, যে কোনো সেক্টরই হোক না কেন। মোবাইল ফোন কোম্পানিগুলোতে কথা বলছে, আমরা ফোন দিচ্ছি, টেক্সট দিচ্ছে, কে কমের কথা বললো, কোথায় টেক্সট পাঠালো, কতক্ষণ, কত টাকা ইউজ করলো, সেগুলো কিন্তু তাদের সার্ভারে জমা হচ্ছে। তাহলে যে মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন কাস্টমারের ইনফরমেশন ডেটাগুলো কিন্তু তাদের অটোমেটিক সার্ভারে জমা হচ্ছে, right? একটা সুপার মার্কেটে যাও, সেখানে এই যে সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সে, এক্ষেত্রে কিন্তু আমাদের ডেটা জেনারেট হয় বা ডেটা পাই। তো সুপার মার্কেটে কি ধর কোন প্রোডাক্ট কে কিনছে, এট দ্য সেম টাইম কাস্টমাররা, আমাদের দেশের সুপার মার্কেটে বলে কথা নেই, যেমন আগোরা, স্বপ্ন, এগুলো তো ছোট ছোট, কিন্তু বাইরের সুপার মার্কেট গুলো বিশাল বড়, সব ধরনের প্রোডাক্ট থাকে। তো একজন কাস্টমার গেলে সব ধরনের প্রোডাক্ট নেয়, কে কি কোন ধরনের প্রোডাক্ট নিচ্ছে, এবং নিজেরাই টাকা পে করছে কার্ডে করে, নিজেরাই প্রোডাক্ট নিয়ে আসছে, রাইট? তো এখন
ওই সুপার মার্কেট যদি এগুলো অ্যানালাইসিস করতে চায়, কোন ধরনের প্রোডাক্ট কোন দিন কবে কোন সময়টা বেশি বিক্রি হচ্ছে, কোন ধরনের প্রোডাক্ট বেশি রাখতে হবে, এগুলো তো এই যেটা অটোমেটিক যেগুলো জেনারেট হচ্ছে, স্টোর হচ্ছে, সেগুলো অ্যানালাইসিস করে তো বলতে পারবে। দ্যাটস ওয়াই ইটস কল্ড বিগ ডেটা, নাম শুনেছো? যে ডেটা টেকিং লার্জ মেমোরি, অনেক মিলিয়ন মিলিয়ন ইনফরমেশন। রিমেম্বার আমাদের দেশে তো দারাজ আছে, তাই না? দারাজ অনলাইন শপিং। এই আমার কথা শুনতে পাচ্ছ? Sir. রাইট। Yes, sir. Yes, sir. শুনতে রাইট। পাচ্ছি স্যার। তো আমাদের দেশে তো দারাজ আছে, আমাদের দেশেও শেয়ারিং এই যে রাইডস গুলো চলে, তাই না? উবার আছে আমাদের দেশে, আবার নিজস্ব আছে, পাঠাও আছে, অনেক কিছু আছে। অথবা অ্যামাজন বাইরে, অথবা তুমি নেটফ্লিক্স, এই যে এগুলো সিস্টেমে তো প্রচুর ডেটা জেনারেট হচ্ছে। একজন একটা কাস্টমার কোনো একটা প্রোডাক্ট যদি নেয় দারাজ থেকে, তো সেখানে সেই প্রোডাক্টের দাম, কোন প্রোডাক্ট এলো, কোন ধরনের কাস্টমার, কোন এলাকার, সব সব ইনফরমেশন আছে। ডেলিভারি ডেট কবে, কতদিন লাগছে ডেলিভারি দিতে, তারপরে কাস্টমার নেওয়ার পরে ফিডব্যাকটা কি ইত্যাদি। তার মানে একটা প্রোডাক্টের একদম পুরো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু বোঝা যাচ্ছে। আর দ্যাট উইল হেল্প দ্যাট কোম্পানি, রাইট? কিভাবে হেল্প করে, কিভাবে কি করে, সেটা হয়তো এখন পর্যন্ত বুঝবে না। তাহলে সোশ্যাল সায়েন্স, বিহেভিয়ারাল সায়েন্স আছে, এডুকেশন, রিসার্চে তো আছে ডেফিনেটলি। এনি রিসার্চ ইন এনি ফিল্ড, ইভেন এমন কোনো ফিল্ড যেগুলোতে রিসার্চ হওয়ার কথা, এমন করে ধরো হিস্ট্রি, যারা ইতিহাসে পড়ে, যারা বাংলায় পড়ে, যারা ইংলিশে পড়ে, অনার্স না অনার্স, তো এখানে আবার কিসের রিসার্চ? বাংলায় পড়লে রিসার্চ নেই, ইংরেজি সাহিত্যে পড়লে রিসার্চ নেই, বা ইতিহাসে পড়লে রিসার্চ নেই, বা আরবি জাপানিজ ল্যাঙ্গুয়েজে পড়লে কি রিসার্চ নেই? সবখানে রিসার্চ। কেউ ইতিহাসে পড়ছে, তাহলে ইতিহাসে ভবিষ্যতে কত ইতিহাসবিদ আছে, এবং সেগুলো এখন একজন ইতিহাসবিদের যদি ইনফরমেশন নেয়, তাহলে তো তার সম্পর্কে অনেক ডেটা জেনারেট হবে। যেটা বলতে কি, সে কি কি করেছে, কোথায় কি করছে, তার মানে কি, তোমার সামহাউ ইউ গেট ডেটা, র ডেটা, বা আগে থেকে যে ডেটা আছে আমরা বলি সেকেন্ডারি ডেটা, যে ডেটাই হোক না কেন। স্পোর্টস, এন্টারটেনমেন্ট, ফান, রিমেম্বার, ইজ দেয়ার এনি স্পোর্ট অর গেম যেগুলো ফিজিক্যালি মানুষ খেলে, যেখানে কোনো ডেটা জেনারেট হয় না? আমার জানার মতে কোনো স্পোর্ট নাই যেখানে ডেটা জেনারেট হয় না। সব ধরনের স্পোর্টে কি আছে? উইনার, লুজার। উইনার লুজার কার বেসিসে করবে? ডেফিনেটলি দেয়ার ইজ এ সিস্টেম দ্যাট জেনারেটস ডেটা। খেয়াল কর, ক্রিকেট, ক্রিকেট মাস্ট, ফুটবল, বেসবল, বাস্কেটবল, ভলিবল, হকি, সবখানে, রাগবি, রাইট? রাগবি খেলা তো আমাদের দেশে হয় না। হয়? হয় না, আমরা অনেকে বুঝিও না, রাইট? আমরা বেসবলও বুঝি না, কারণ আমাদের দেশে এরকম হয় না বেসবল। আহ তো রাগবি, রাগবি কিন্তু ইংল্যান্ডে জন্ম ওই খেলাটা। রাগবি একটা সিটি আছে, আমি যেখানে থাকতাম ওটা একটু দূরে। তো অনেক জনপ্রিয় খেলা ইংল্যান্ডে, ডেফিনেটলি নট লাইক ফুটবল, ক্রিকেট। তো সেটাই বলছি, যে কোনো ধরনের স্পোর্টস, এবং এই যে হোম স্পোর্টস যেগুলো আমরা ফ্যামিলি চার্জে খেলি, সেগুলোতে দেখো স্কোর কার্ড, নাম্বার রয়েছে, ডেটা রয়েছে। সো দ্যাট মিনস ইন এনি ফিল্ড, এমন কোনো ফিল্ড নেই যেখানে ডেটা জেনারেট হয় না। আর যেখানে ডেটা, এখন কথা হলো যে কতগুলো ডেটা আমরা এই যে অফিসিয়ালি কালেক্ট করি, বা কালেক্ট করি, আর কতগুলো করি না। যেমন আমাদের দৈনন্দিন জীবনের ডেটাগুলো আমরা কালেক্ট করি না, রাইট? তো হাউ টু ডু ইট ইন এ প্রপার ওয়ে? আচ্ছা, এই ডেটা কালেকশন তাহলে প্রপার হচ্ছে না কিনা, ইমপ্রপার হচ্ছে, বা প্রপার ওয়েতে করা উচিত কিনা, ডেফিনেটলি ব্যাপারটা এরকম যে আমরা ডেটা কালেক্ট করি কারণে, যে ডেটাকে ইউজ করে অ্যানালাইসিস করে রেজাল্ট পাবো উপকারী, right? যেটা উপকারে আসবে। এখন ডেটাটাকে ইউজ করে অ্যানালাইসিস ঠিক মতো করতে পারছি না, বিকজ ডেটা ঠিক মতো কালেক্ট হয়নি।
তাহলে তো আর আমার উপকার আসলো না। সেই জন্য প্রপার ওয়েতে ডেটা কালেক্ট করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? বা ইমপ্রপার ওয়েতে হলে যেটা হলো কার ডেটা কি ডেটা সব অ্যামালগামেট হয়ে যাবে, একখানে মেস আপ হয়ে যাবে। তো যাই হোক, সেগুলো পরে আসবো। আচ্ছা, আমাদের কোর্সের নামটা হলো probability and statistics and so on. তো what do you mean by probability and what do you mean by statistics, right? এটা একটু জানবো। প্রথমে জানবো probability। আচ্ছা, probability জানার আগে দেখতে পাচ্ছ যে random mechanism, what do you mean by random mechanism? এটা random mechanism মানে একটা প্রসেস। আর random কথাটা মানে কি আমরা জানি? কে বলতে পারবে? ইয়েস স্যার, স্যার কদাচিৎ স্যার, স্যার কম কম পাওয়া যায় যেটা আর কি। কদাচিৎ কি হবে? সো র্যান্ডম মনে বুঝেছে যে দেখো, মনে বাংলা বলো, লাগবে। বাংলা। বাংলা শোনো, বাংলা তোমার মাতৃভাষা, তাই না? হ্যাঁ, বাংলায় বলো তো। কদাচিৎ যেটা বলছো এটা কিন্তু বাংলা হয়নি যথার্থ। স্যার র্যান্ডম মনে স্যার বুঝেছে যে স্যার মনে এরকম হচ্ছে হবে স্যার যে যেটা স্যার আমরা সচরাচর পাই না স্যার। সচরাচর পাই না এরকম কি র্যান্ডম? মানে ব্যাপারটা হলো কি যে স্যার এলোমেলো। স্যার ইউনিফর্ম তার শার্ট আর এলোমেলো। এলোমেলো এরকম। দেখো, অনেক অনেক কথাই বলতেছো, রাইট? অনেক কথাই বলতেছো। কতগুলো ফান অনুষ্ঠানে ফান দেখো না, যে তোমাকে যদি বলে মানুষ কেন খায়, তোমার হুট করে উত্তর দিতে পারবে না। চিন্তা করে, এটা সহজ জিনিস তো, আবার কি? কিন্তু আবার উত্তর দিচ্ছ তখন সেটা ঠিক মতো হচ্ছে না। তো ব্যাপারটা এরকম র্যান্ডম, যেটা বললাম সে অনেক কথা এসছে। র্যান্ডম মানে হলো দৈবায়িত, মানে বুঝো, আমরা যে বাংলায় বলি ভাবে, তার মানে ওই যে যেটা বলেছো কদাচিৎ, কখনো কখনো, হঠাৎ, কখন আসবে জানি না, কে আসবে কিভাবে আসবে জানি না, ব্যাপারটা এরকম সবগুলো মিলে কিন্তু একসাথে, তাই না? এগুলো কিন্তু ওই যে দৈবায়িত, যে হঠাৎ, কথাটা কিছুটা তাই। এখন একটা র্যান্ডম মেকানিজম, আচ্ছা র্যান্ডম, এটা আবার কি? র্যান্ডমের যদি উল্টোটা আমরা বলি অপোজিট, সেটা হলো ফিক্সড, নির্দিষ্ট। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তাহলে তার অপোজিট হলো র্যান্ডম। মেকানিজম তাহলে কি? প্রসেস। তাহলে ওই যে মিনিংটা দেওয়া আছে, একটা র্যান্ডম মেকানিজম বলতে আমরা বুঝি যে একটা প্রসেস দ্যাট প্রডিউসেস র্যান্ডম আউটকামস। আউটকামস মানে রেজাল্টস। অর্থাৎ একটা প্রসেস, একটা সিস্টেম, একটা একটা মেশিন, মেশিনের কথা বলছি, একটা মেশিন মানে একটা প্রসেস হতে পারে, যেটা কতগুলো র্যান্ডমলি কতগুলো রেজাল্ট দিচ্ছে। কি রেজাল্ট দিচ্ছে, কখন কোন রেজাল্ট দেবে, উই ডোন্ট নো, অনলি গড নোস। এরকম একটা প্রসেসকে আমরা র্যান্ডম মেকানিজম। এখন আমাকে উদাহরণ দাও তো, আমি উদাহরণ দেবো অনেকগুলো, তার আগে তো বলতে পারবে এরকম একটা প্রসেস? এমন একটা প্রসেস র্যান্ডম আউটকাম দেয়, মানে এমন একটা সিস্টেম যেটা লটারি, লটারি হয়েছে। রেজাল্ট গুলো যে, লটারি, ভেরি গুড। লটারি হলে কি হবে, রাইট? লটারি কি? 10 লক্ষ টাকা পুরস্কার, রাইট? এরকম 50,000 কিনেছে, পুরস্কার পাবে একজন। তাহলে র্যান্ডমলি তুললো, তুলে যে পেলো সে 50,000-এর মধ্যে একজন, তাহলে উইনার, রাইট? এই উইনারটা র্যান্ডমলি হবে, কে হবে উই ডোন্ট নো। আরো সহজ এক্সাম্পল দাও। স্যার বিসিএস এটিকা স্যার। टॉस से कॉइन सर टॉस বিসিএস এর টিকা, মানে পাস আর ফেল, তাই না? জি যে স্যার। কোনো এক্সামে পাস ফেল, পাস ফেল তো র্যান্ডম। আরেকজন কে যেন टॉस বলতে চাইছিল? टॉस सर टॉस मैच डे टॉस হ্যাঁ, ম্যাচ ডে টস, রাইট। টসিং এ কয়েন, ওখানে টস কিন্তু কয়েনই টস করে। यस सर তাহলে একটা কয়েন টস করলে কি পাই বলো? হেড, এন্ড টেল। टेल টেল। टेल টেল। এটা এটা তো নাম শুনেছো। দেখো, ক্রিকেটে সাধারণত টস হয়, অন্যান্য অন্যান্য ম্যাচেও হয়, অন্যান্য গেমে। তো বলে হেড আর টেল, ওখানে কত হেড আর টেল লেখা নাই,
যে কোনো একটা সাইডকে হেড আর একটা টেল। আমাদের দেশে কয়েন দেখো, দেখবা যে বঙ্গবন্ধুর ছবি আছে, অথবা যমুনা ব্রিজের ছবি আছে, ইত্যাদি, শাপলা ইত্যাদি। তো একদিকে হেড আর একদিকে টেল, ব্যাপারটা এরকম। হ্যাঁ, এখন কয়েন টয়েস করলে তুমি কি হেড পাবা সবসময় নাকি টেল পাবা? কি পাবা কেউ কি বলতে পারবে? দুনিয়ায় কি এমন কেউ আছে বলতে পারবে যে আমি এটা মাস্ক পাবো? হ্যাঁ, তুমি বলে হেড পাই না, অথচ হেডই পাই না, তো তোমার কথা কি ফলে গেল? তা তো না, টেলও তো আসতে পারতো, right? স্যার নর্মালি আমরা তার যে মানে পিঠটা রেখে টস করি তার অপোজিটটা আসে। কে স্যার বললো 50-50 চান্স। 50-50 চান্স? 50-50 চান্স কে বলছো? এক্সিলেন্ট। তাহলে নর্মালি যেটা বলছো, যে পিঠটা উপরে রেখে করবো সেটা আসে, স্যার এটার অপোজিটটা তোমার আসে। কথা, হ্যাঁ, এটা অপোজিটটা আসে, তোমার কথা হলো। তাহলে তো যখন একজন আম্পায়ার এটা করবে তখন তো সবাই দিয়ে দিবে, যে সবাই নিচেরটা নিতে চাবে, তাই কি হয়? স্যার যখন কিনা টস করা হয় তখন তো স্যার তাকে কয়েনটা দেখানো যদি হয় না আনবায়াসড অ্যাকচুয়ালি যে হয়, কোন পিঠটা আছে উপর দিকে। এটা গোপন রেখে তারপরে স্যার হ্যাঁ টস করা হয়, এন্ড দেন টস চলাকালীন সময় তাকে বলতে বলা হয় তুমি হেড নিবে না টেল নিবে। হ্যাঁ, কিন্তু আসলে আলটিমেটলি তুমি যদি কয়েনটা উপরে যদি থ্রো করো, তাহলে কোন সাইডটা উঠবে এটা বলা যাবে না, নট নেসেসারি। ওকে, সো ডাইস থ্রো, ডাইস তো বোঝো, ছক্কা পাঞ্জা আমরা খেলি, যে ডাইস থ্রো করলে কি পাওয়া যায় বলো? 1 2 3 4 5 6, এনি নাম্বারস, রাইট? আর Yes, কি sir. হতে পারে? র্যান্ডম মেকানিজমের এক্সাম্পল চাচ্ছি। So 1/6 হ্যাঁ, এটা বের করতে আসছে। মনে করো একটা বিল্ডিং, তোমরা সিভিল ইঞ্জিনিয়ার, একটা বিল্ডিং তৈরি করলা, 10 বছরের মধ্যে এটা ধসে পড়লো, তাহলে কি হলো? মনে করো বিল্ডিং এর লংজিটিভিটি, সাকসেস, ফেলিওর, ফেলিওর, রাইট? একটা ব্রিজ করলা, ব্রিজে ফাটল ধরলো নির্দিষ্ট মেয়াদের আগেই, এটা ফেলিওর, প্রপার ব্রিজ হলো না, ব্যাপারটা এরকম। মানে তুমি কিভাবে সেট করবে সেটা। একজন পরীক্ষার্থী পরীক্ষা দিল, পাশ করলো বা ফেল করলো, যে বিসিএস প্রিলিমিনারিতে দিয়েছে, টিকলো অথবা টিকলো না, ব্যাপারটা এরকম। তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে 6 মাসের মধ্যে একটা চাকরি পাবা না পাবা না, কেউ পাবে কেউ পাবে না, তাহলে এটা কি র্যান্ডম মেকানিজম? এখন থেকে কেউ বলতে পারবে সবাই বা সবাই পাবে না, বা অমুক পাবে অমুক পাবে না? নেভার। একজন প্রেগনেন্ট মাম বার্থ দেওয়ার পরে তার বেবি হতে পারে, মেল হতে পারে, ফিমেল হতে পারে, জেনারেলি স্পিকিং, যদি এখন আগে থেকে জানতে পারে বাবা মা। কিন্তু তাহলে কি, এই যে মেল কে ফিমেল, বা একটা প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা ডিফল্ট, বা একটা সার্কিট তৈরি হচ্ছে, কোনটা সার্কিট ডিফল্ট হবে, ভালো সার্কিট হবে, বলা যায় না, রাইট? তুমি বাজারে যখন প্রোডাক্ট কিনো, কি বলে, যেগুলো ইলেকট্রনিক প্রোডাক্ট, নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে যদি 1 মিনিট পর নষ্ট হয়, শেষ, পরে কিছু নেই। তার মানে কি, এখন কখন নষ্ট হবে তুমি বলতে পারো? আউট অফ অর্ডার হবে, এই নো, এই ডোন্ট নো। তার মানে একটা ডিভাইস এরকম, তাহলে ইয়ে হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। একটা একটা লাইট, লাইট, ঘরে যে লাইট দাও, ল্যাম্প বা লাইট, তো এগুলো কখন লাইট ফিউজ হয়ে যাবে কে বলতে পারবো? তাহলে লাইট জ্বলা এবং ফিউজ হওয়া, র্যান্ডম মেকানিজম। একটা মেশিন চলছে, 10 বছরের মধ্যে কখন সে নষ্ট হবে বা কবে নষ্ট হবে সেটা বলা যাচ্ছে না। So you see, this are the outcomes, তাই না? যে একটা মেশিন ডিসঅর্ডার হয়ে গেল, মানে নট ওয়ার্কেবল স্ট্যাটাসে চলে গেল। তো তো যেমন মানুষের, যদি আমরা বলি মৃত্যু, না, ডেথ লাইফ, এটাও তো একই রকম। তো এগুলো কিন্তু র্যান্ডম মেকানিজম। মানুষ যে তার লাইফে চলছে চলছে, কে কখন, হয়তো কেউ কখন একটা রোগে আক্রান্ত হলো, দুরারোগ্য রোগে, যে কেউ বলতে পারবে কে কখন হবে, কিভাবে হবে? সো ইউ আন্ডারস্ট্যান্ড? সো দিস অল র্যান্ডম মেকানিজম। রিমেম্বার, এখন তোমাকে যদি বলে যে এটাও র্যান্ডম মেকানিজম, প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে, এটা কি র্যান্ডম মেকানিজম হলো? না, না স্যার। সবসময় তো পূর্ব দিকে হয়, আর আমরা জানি পশ্চিম দিকে ডুবে। তাই আই মিন,
Random means there is uncertainty in another sense. ওই যে আগে বলছি দ্রব্যায়িত কখন হবে হবে না, অর্থাৎ কি হবে না হবে, কোনটা আসবে না আসবে তা আগে থেকে বলা যাবে না। যদি আগে থেকে বলা যায় তা ফিক্সড, আগে থেকে বলা না গেলে এটা হলো র্যান্ডম। ক্লিয়ার? দ্যাটস দ্য থিং। মনে করো আমি আমি যদি বলি যে ধরো 10 বছর পরে তোমাদের মধ্যে কে কোটিপতি হবে, এখন কেউ কি বলতে পারো যে ও কোটিপতি হবে কোটিপতি? হ্যাঁ, এখন ফ্যামিলি হিস্ট্রিতে ধরো বাবা বিজনেস করে কোটিপতি অলরেডি, তুমি একাই সন্তান, তো এটা সেটা তো হবে, সেটা তো অন্য জিনিস। কিন্তু এখন তোমাদের স্ট্যাটাস যে মনে করো ইউ থিঙ্ক ডোন্ট, মানে আই মিন অ্যাডজাস্টিং ইউর প্যারেন্টস ইয়া ওয়েল, তোমার কিছু নাই মনে করো, and you become a millionaire বা billionaire after 10 years, কেউ হতে পারবে কেউ না হতে পারে। এখন কতগুলো আবার পসিবিলিটি আছে, যেমন যদি ওয়েল লেটস সি, আর আর কথা না বাড়ি, তাহলে এই র্যান্ডম মেকানিজম ইজ প্রোডিউস র্যান্ডম আউটকামস। ওকে, আর এ সেট অফ র্যান্ডম আউটকামস নিয়ে আমরা কনক্লুশন ড্র করি। এই দুটো জিনিস কিন্তু, দুটো লাইন কিন্তু দুটো জিনিসকে দিচ্ছে। সেকেন্ড জিনিসটা কি, কতগুলো আউটকাম একটা নিয়ে কিন্তু এই আউটকাম গুলোর উপরে বেস করে আমরা চিন্তা ভাবনা করে একটা কনক্লুশন ড্র করি। হোয়াট ডাজ ইট মিন? এক্সপ্লেন করি। এই কয়েন টসিং ক্রিকেটে হয় তাই না, যে টসে জিতে সেই ক্যাপ্টেন ফিল্ডিং নেবে না বোলিং নেবে ডিসাইড করে, এই তো। তোমাদের মনে আছে যে মাশরাফি যখন ওয়ানডে ক্যাপ্টেন, 2-3 বছর আগের কথা হবে, পরপর 5টা বা 6টা 7টা ম্যাচে কিন্তু সে টস ফেল করেছিল, রাইট? তো তখন তাকে কিন্তু এই যে 5টা 6টা 6টা 7টা টানা ম্যাচে টস ফেল করা মানে কি, তখন বলছে যে মাশরাফি কুড বি বা অর ইজ দ্য মোস্ট আনলাকি ক্যাপ্টেন ইন ওডিআই। তো এই যে দেখো কি, এ মেক এ কনক্লুশন বেস্ট অন এই 6টা 7টা আউটকাম, কিন্তু এর আগে তো সে কখনো জিতেছে কখনো ফেল করেছে। তার মানে কি, সাম অফ দ্য আউটকামস নিয়ে তার উপর বেস করে ডিসিশন। আমরা সবসময় আসলে ডিসিশন গুলো এভাবে নেই, হ্যাঁ, এভাবে নেই। তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম, বলেছি কিনা আমি মনে নেই, হ্যাঁ বলেছি সম্ভবত, যেমন ধরো ইংল্যান্ডে বৃষ্টি হয় তাই না, বলেছি ক্ষণিক ক্ষণিক। তো এখন তুমি ওইটার উপর দেখে, অবজার্ভ করে কয়েকটা আউটকামের উপর দেখে তুমি ডিসিশন নিলে যে তুমি আমব্রেলা নিয়ে বের হবে না হবে না, সিম্পল হিসাব। বাইরে খুব রোদ, প্রচন্ড গরম, একদম টি শার্ট পরবা নাকি ফুল স্লিভ শার্ট পরবা, রাইট? এই যে বলেছি শীতকালে, শীত এখন কমছে, তার মানে এখন তাহলে কি তুমি কতটুকু গরম কাপড় ইউজ করবা নাকি করবা না? Just take decision on the basis of some data, right? So always it is happening, আমরা কিন্তু সবসময় তা করছি, অলওয়েজ। এখন প্রবাবিলিটি কি স্ট্যাটিস্টিক্স কি সেটা বুঝি। প্রথম দুটো লাইন কিন্তু আমি ক্লিয়ার করেছি, এবার প্রবাবিলিটি হলো theoretical background for a random mechanism. It's called a probability. What does it mean? একটা র্যান্ডম মেকানিজম তো আমরা বুঝেছি, একটা র্যান্ডম মেকানিজমের পিছনে যে থিওরি আছে সেই থিওরিটাই আসলে হলো probability. অর্থাৎ probability is nothing but a theory behind a random mechanism. অর্থাৎ একটা র্যান্ডম মেকানিজম কিভাবে ওয়ার্ক করে এর পিছনে থিওরিটা কি সেটাই হলো probability। কিন্তু এই যে র্যান্ডম মেকানিজমের যে প্রিন্সিপাল সেটা কিন্তু চেঞ্জ করতে পারে না। প্রিন্সিপালটা মানে কি, যেমন একটা কয়েন টস করলে হেড আর টেল তো আসবেই, একটা কয়েন টস করলে হাতি ঘোড়া অমুক তমুক এগুলো তো আসবে না, রাইট? And only God knows who is coming. Clear? That's the principle. একটা ডায়াস থ্রো করলে এনি নাম্বার পাবো, কোন নাম্বার পাবো
আমরা বলতে পারবো না। We're not learning in probability that, but we are giving the theoretical background of why it is you're going to get a 6, you're going to get a number 3 or 4, this and that. What is the chance? Yeah? So that is called the probability. On the other hand, statistics কাকে বলছি? Statistics মানে হলো যেখানে র্যান্ডম কতগুলো আউটকামস ইউজ করে এটা কনক্লুশন ড্র করতে হবে। এই পার্টটাকে আমরা বলছি স্ট্যাটিস্টিক্স। নাও লুক, তাহলে একটা র্যান্ডম মেকানিজম যে আউটকাম গুলো দিচ্ছে, এখন এই ব্যাপারটাকে আমরা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে কিন্তু তুলে ধরতে পারি। প্রবাবিলিটি বলছি যে কিভাবে এই মেকানিজম কাজ করছে, তার থিওরিটা কি। আর আমাদের প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স হলো যে এই যে আউটকাম গুলো পাচ্ছে, এই আউটকাম গুলো কিছু আউটকাম বা সবগুলো আউটকাম বা আউটকাম গুলোকে অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেওয়ার এই ব্যাপারটাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। বুঝে গেছে? ওকে, এরপরের লাইনে এখানে আমি যেটা এক্সপ্লেইন করছি সেটা যেমন ধরো উইনস্টন চার্চিলের একটা কোটেশন আছে, আই অনলি বিলিভ ইন স্ট্যাটিস্টিক্স দ্যাট আই ডক্টর মাইসেলফ, রাইট? তো উইনস্টন চার্চিল কে ছিল, কেউ কি বলতে পারবে? চার্চিলের নাম শুনেছো? No, sir. No. Churchill was the master of England during the Second World War time. Okay, তো সে বলছিল যে I only believe in statistics that I doctor myself. অর্থাৎ দেখো, স্ট্যাটিস্টিক্স ইজ নাথিং বাট ওই যে চার্চিলের কথা বলছে। প্রাইম মিনিস্টার। হ্যাঁ বল, আমার কথা শুনতে পাচ্ছ? এই আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে Yes, sir. ওকে, সো থ্যাংক ইউ। তাহলে চার্চিল কি বলেছে যে স্ট্যাটিস্টিক্স বা ডেটা, এই যে ডেফিনিশন দিলাম, যেগুলো উপকারে আসে, যেগুলো নলেজ বাড়ায়, যেগুলোকে আমাদের থিঙ্কিং লেভেল বাড়ায় বা ইনফরমেশন দেয়, সেগুলোই উপকার, রাইট? সেগুলো সে বিলিভ করে। সো স্ট্যাটিস্টিক্স ইম্পর্টেন্ট অ্যান্ড মাস্ট নাও ইট ইজ। চার্চিল তো অনেক আগে, তারপরেও সেটা রিয়েলাইজ করতে পেরেছে। স্ট্যাটিস্টিক্সে আমরা দুটো টার্মিনোলজি পড়বো। আমাদের তো 12:50 শেষ হবে, একটু পরে আমরা অ্যাটেন্ডেন্স দেব। এই দুটো টার্মিনোলজি শেষ করে পপুলেশন অ্যান্ড স্যাম্পল। হোয়াট ডু ইউ মিন বাই পপুলেশন অ্যান্ড স্যাম্পল? স্যাম্পলটা আমরা মোটামুটি সবাই জানি, তো বাজারে গেলে মার্কেটিং এর ক্ষেত্রে কিনতে গেলে কোনো কিছু বলে একটু স্যাম্পল দেন, রাইস কিনতে গেছে যাতে একটু স্যাম্পল দেন, তারপরে দেখে তারপরে স্যাম্পলে বিবেচনা করে ইউ আন্ডারস্ট্যান্ড। ওয়া, স্যাম্পলটাকে আমরা চিনি, বাট পপুলেশনকে আমরা চিনি না, জানি না বা ব্যবহার করি না। আমি যদি জিজ্ঞেস করি পপুলেশন কি, তো উত্তর দিবে স্যার বাংলাদেশের জনসংখ্যা। আসলে কিন্তু পপুলেশন মানে হলো জনসংখ্যা না, হিউম্যান পপুলেশন। হিউম্যান পপুলেশন ইজ সিম্পলি অ্যান এক্সাম্পল অফ পপুলেশন। তাহলে পপুলেশন কি? স্ট্যাটিস্টিক্স অথবা যে কোনো সায়েন্স, যে সায়েন্সের পপুলেশন বলতে, রিসার্চে গবেষণায় পপুলেশন বলতে আমরা বুঝি টার্গেট গ্রুপ, দ্য গ্রুপ দ্যাট ইউ আর টার্গেটিং। গ্রুপ, আমি গ্রুপ কথাটা উল্লেখ করেছি। যেমন বাংলাদেশের সব সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে, এদের সংখ্যাটা একত্রে, এটা হলো সিভিল ইঞ্জিনিয়ার পপুলেশন। যত টিচার আছে, মনে করে ইউনিভার্সিটি লেভেল অথবা যে কোনো লেভেলের টিচার, ইউনিভার্সিটি থেকে শুরু করে নার্সিং স্কুলের টিচার, সব টিচার মিলে একটা পপুলেশন। বাংলাদেশে যত মনে করো টয়টা কার আছে, তাহলে টয়টা কারের পপুলেশন। পপুলেশন যে শুধু হিউম্যান হতে হবে না, যে কোনো সাবজেক্ট অবজেক্টস হতে পারে। ওকে, বাংলাদেশে যতগুলো ধরো নোকিয়া মোবাইল সেট আছে, এগুলো নোকিয়া মোবাইল সেটের পপুলেশন। তাহলে পপুলেশন যে কোনো হতে পারে। ঢাকা শহরে যত ডগের সংখ্যা, সেই ডগের পপুলেশন হতে পারে। ইভেন নর্সাতে ইউনিভার্সিটিতে যত স্টুডেন্ট, তাহলে নর্সা ইউনিভার্সিটি পপুলেশন, স্টুডেন্ট পপুলেশন। পুরো বাংলাদেশে যদি ইউনিভার্সিটি লেভেলে স্টুডেন্ট হয়, তাহলে বাংলাদেশে স্টুডেন্ট ইউনিভার্সিটি পপুলেশন।
in the student population. You understand? The target group. Normally in research, the target groups means population. যেমন ধরো এই মার্সে যে রিজার্ভেন্স যাবে ওখান থেকে তো সয়েল টেস্ট করবে, তাহলে এখানে যে সয়েল, এটা সয়েলের স্যাম্পল, মার্সে পুরো সয়েল হলো পপুলেশন, আর যে স্যাম্পল হচ্ছে সেটা হলো স্যাম্পল। I used to give a layman example, which is like আমরা সবাই কিন্তু রাইস কিভাবে কুক করতে হয় ট্র্যাডিশনালি আমি জানি, একটা আর্নের মধ্যে রাইস পানি একবারে সিদ্ধ করার জন্য, যেটা মেশিনে বলছি না, একবার দিয়ে ইলেকট্রিক মেশিনে ছেড়ে দিলে রাইস হয়ে গেল, এটা না। তো এমনি রাইস কুকিং করতে গেলে একটা আর্নের মধ্যে সবগুলো রাইস যখন দেওয়া হয়, এটা হলো পপুলেশন। এরপর আমরা কি করি, সিদ্ধ হলো কিনা তখন কিছু রাইস নিয়ে টেস্ট করি, এই কিছু রাইস এগুলো কি স্যাম্পল, রাইট? তাহলে খেয়াল করো, যেখানে স্যাম্পল সেখানে কিন্তু পপুলেশন। If there is no population, then I would say there is no sample. তো অথবা আনফরচুনেটলি দেখো, তোমরা বাজারে গিয়ে মার্কেটে গিয়ে কিন্তু স্যাম্পলের কথা বলতাম, যে আমার একটা স্যাম্পল দেখান। বেসিক্যালি there is a population behind this. তোমরা কিন্তু পপুলেশনটাকে ইউজ করো নাই বা জানতাও না। তাহলে if there is any population, there is sample. If there is no population, no sample. Right? তাহলে এই রাইস কুকিং এক্সাম্পল বারবার খেয়াল করো। But sample, why we take sample? Sample is considered because of knowing population. তুমি একটা স্যাম্পল দেখে কিন্তু আজ করো যে আমি যদি আরো অনেকগুলো নেই তাহলে এরকমই পাবো। তার অনেকগুলো মানে কি? You're talking about the population, right? তাহলে আসলে স্যাম্পল আমরা নেই স্যাম্পলের জন্য না, স্যাম্পল বোঝবার জন্য। তাহলে আমাকে বলো, a good sample, a right sample can only explain nicely the population. এই জন্য good sample, right sample is must to understand the corresponding population behavior. কেন বলছি গুড স্যাম্পল? রাইস কুকিং এর ক্ষেত্রে দেখো, তুমি রাইস চড়িয়ে দিয়ে মুভি দেখতেছো, দৌড়ে এসে উপর থেকে কয়েকটা রাইস নিয়ে টেস্ট করলা, কিছুক্ষণ পর এসে বললা যে সিদ্ধ হয়নি। ইজ দিস দ্য গুড স্যাম্পল? খেয়াল করো, আস্ক ইউরসেলফ, এটা কি গুড স্যাম্পল ছিল? No, sir. For taking a good sample, what you have to shuffle the rice before taking the sample, right? That is the ideal. এই যে shuffle করতে হবে, তাহলে আমি যে স্যাম্পল পাবো সেটা রিপ্রেজেন্ট করবে, সেজন্য আমরা বলি কি স্যাম্পল শুড বি রিপ্রেজেন্টেটিভ টু দ্য পপুলেশন। কোন একটা পার্ট, পপুলেশনের পার্টকে তো স্যাম্পল বলছি, তাহলে এই পার্টটা যদি রিপ্রেজেন্ট না করে তাহলে কিন্তু এটাকে স্যাম্পলের গুড স্যাম্পল আমরা বলতে পারবো না। এটা স্যাম্পল বাট ইটস নট এ গুড স্যাম্পল। নর্থ-সাউথে সব স্টুডেন্ট গুলো একটা পপুলেশন। এখন আমি যদি বলি যে নর্থ-সাউথের স্টুডেন্টদের গড় বয়স এটা জানতে চাই, ফর এক্সাম্পল এটা বের করতে চাই, রিসার্চের বিষয়। এখন আমি সন্ধ্যার সময় গিয়ে দেখি যে ফর এক্সাম্পল এক্সিকিউটিভ এমবিএ একটা গ্রুপ করছে, তাদের 40 জনের বয়স নিয়ে অ্যাভারেজ পেলাম হলো 28। এখন কি আমি নর্থ সাউথ স্টুডেন্টের বয়স গড় 28 বলবো? হ্যাঁ বলতে পারি, কারণ স্যাম্পল থেকে এসছে। বাট দ্যাট ইজ নট দ্য রিপ্রেজেন্টেটিভ নাম্বার, রাইট? সুতরাং স্যাম্পল হতে হবে অলওয়েজ রিপ্রেজেন্টেটিভ। ওকে, আমরা নেক্সট ক্লাস কিন্তু এখান থেকে শুরু করবো। আমি একটু মনে করে দেবো ডিফারেন্ট ডেটা টাইপস। ওকে, Okay, sir. right. I stop here.